উনি রায় দিতেই পারেন, সম্মান করি, শ্রদ্ধা করি কোর্টকে, কিন্তু এই রায় মেনে নেওয়া যায় না। এই রায় সুপ্রিম কোর্টে যাবে, অলরেডি চলে গেছে। এই মামলাটা সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট সঠিক বিচার করবেন। কারণ একজন কি সেখানে দুর্নীতিগ্রস্ত নয়? সেখানে তো পরিষ্কার একটা জায়গায় উল্লেখ করে দিয়েছে যে এতজন তারা সিবিআই বলেছে, এতজন এই বলেছে। একজন কি দুর্নীতিগ্রস্ত নয়? মেরিট লিস্টে নেই এই জন্যেই যে তাদেরকে পিছনে ফেলে দিয়ে ধাক্কা মেরে কিছু অযোগ্য তার মধ্যে প্রবেশ করেছে, যেটা মাননীয় অমৃতা সিনহা হাইকোর্টে বলেছে কয়েকদিন আগে, যে তারা তবু ওএমআর দেখাতে পেরেছে। এটা তো ওএমআর কে কত পেয়েছে সেটাই তো দেখাতে পারিনি। ওএমআর শিট অলরেডি কোর্ট আনকোর্ট বিক্রি হয়ে গেছে উড়িষ্যায়। তাহলে এখানে কি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এস্টাবলিশ করবে যেই কজনকে চাকরি দিয়েছি তারা সবাই যোগ্য? নিশ্চয়ই এস্টাবলিশ করতেই পারবে না। একেবারে প্রাইমারির 32,000-এর একেবারে হাইকোর্ট চত্বরে যে উল্লাস, সেই উল্লাস আমরা দেখতে পেলাম, আবির খেলাও দেখতে পেলাম। সুপ্রিম কোর্টে গিয়ে কী হতে চলেছে? কারণ কি, কল্যাণ ব্যানার্জি কার্যত সাংবাদিক সম্মেলন করে বলছেন যে বামপন্থী আইনজীবীদের কোনো মানবিকতা নেই। কল্যাণ ব্যানার্জি এই যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে ওনার যা থাতানি দেখলাম, ধমকানি চমকানি যেটা দেখলাম বিচারপতিদের, তাতে ও আইনের ও বিচারপতি পর্যায়ের পড়ে না। কেন? মানে লোকাল যেমন ওই সব তৃণমূল সব লিডার আছে, সেই রকম কোয়ালিটি এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে গেছে, যে কোনো যুক্তি খাড়া করতে পারে না, প্রত্যেকটা জায়গায় হেরে হেরে আসছে, শুধু ডায়লগবাজি আর কিছু নয়, এবং কোর্টের কাছে থাকতেই চায় না। একটু হওয়ার পরে ধাঁতানি খাওয়ার পরেই চলে আসে। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন মানে হাইকোর্টের যে অ্যাডভোকেট, সেটা যে কতটা সম্মান রাখছে আমার সন্দেহ আছে। একটা অ্যাডভোকেট কি করে মিথ্যা জিনিসগুলো ওখানে সওয়াল করতে পারে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা মিথ্যা কথা বলছে। যে 32,000 যেটা হাইকোর্ট যেটা দিয়েছে, 32,000 বলেছে, এটা দেখুন কোর্টের রায় মানতেই হবে। কিন্তু হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে যে প্রমাণাদি আছে, কাগজপত্র আছে, তার উপরে ভিত্তি করে রায়দান হয়। এটা কোনো লয়ার কোর্ট নয় যে সাক্ষী সবুত লাগে। সেখানে উনি সেসব দিকেই না করেই মানবিকতার খাতিরে তাদের চাকরি চলে যাবে, সংসার কি হবে, সেই দিক থেকে উনি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখে দিলেন। সুপ্রিম কোর্ট হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে 26,000 দিয়েছিল একজনকে, সোমা দাসের, ক্যান্সার আক্রান্ত বলে। সুতরাং বিচারপতি রায় দিতেই পারে, তাকে সম্মান করতেই হয়। কিন্তু এ রায় মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে কোনো রায় হতে পারে না। কারণ কেউ ধরুন একটা রেপ কেসের আসামি, সে রেপ করলো এবং তাকে শেষে মার্ডার করলো, সে গেল তার বিচারের শেষ দিনে রায় হবেই, তখন সে বলল যে হুজুর, আমার এই দুটো বাচ্চা আছে, এই দুটো বাচ্চার জন্য আমাকে ছেড়ে দিন, আমার বৃদ্ধা মা আছে। সুতরাং সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তো তাহলে তাকে ছেড়ে দিতে হবে। সুতরাং এই রায়টা উনি রায় দিতেই পারেন, সম্মান করি, শ্রদ্ধা করি কোর্টকে, কিন্তু এই রায় মেনে নেওয়া যায় না। এই রায় সুপ্রিম কোর্টে যাবে, অলরেডি চলে গেছে। এই মামলাটা সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট সঠিক বিচার করবেন। কারণ একজন কি সেখানে দুর্নীতিগ্রস্ত নয়? সেখানে তো পরিষ্কার একটা জায়গায় উল্লেখ করে দিয়েছে যে এতজন তারা সিবিআই বলেছে, এতজন এই বলেছে। একজন কি দুর্নীতিগ্রস্ত নয়? তাহলে পুরো প্যানেলটা, আমরা তাদের প্রতি রাগ নেই আমার, যে যারা যোগ্যতার চাকরি পেয়েছে তাদের প্রতি নেই, যে এটা পর্ষদ কেন করলো, এবং কিছু জন তারা দুর্নীতিগ্রস্ত বা ওখানে গেল, পর্ষদ তাদেরকে সাপোর্ট করলো কেন? কিন্তু রায়টা আপনারা ভালো করে পড়েছেন, ওখানে কোথাও কিন্তু লেখা নেই যে, মানে ওখানে লেখা রয়েছে যে করাপশন হ্যাজ নট বিন এস্টাবলিশড, দুর্নীতি প্রমাণিত হয়নি। দুর্নীতি প্রমাণিত হয়নি। আপনাকে একটি কথা বলছি, অ্যাডভোকেট জেনারেল এই প্রাইমারি মামলায় কি বললেন? অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়নি, দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়নি, অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে, কিন্তু দুর্নীতি হয়নি। তা অনিয়ম বেনিয়ম তো দুর্নীতির একটা অংশ। কিন্তু স্যার, একেবারে কুণাল ঘোষ তিনি বলছেন যে যারা বামপন্থী আইনজীবী আছেন তারা শুধুমাত্র চায় বামেরা চাকরি পাক, কিন্তু যাদের জন্য তারা লড়াই করছেন তাদের নাম কিন্তু মেরিট লিস্টেই নেই। মেরিট লিস্টে কেন নেই সেটা এই নিয়ে আমরা যারা এইটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি আমরা বুঝতে পারি। মেরিট লিস্টে কেন নেই? মেরিট লিস্টে নেই এই জন্যেই যে তাদেরকে পিছনে ফেলে দিয়ে ধাক্কা মেরে কিছু অযোগ্য তার মধ্যে প্রবেশ করেছে, যেটা মাননীয় অমৃতা সিনহা হাইকোর্টে বলেছে কয়েকদিন আগে, যে
ওই ওই যে যারা পরীক্ষায় বসেছে কিন্তু ফেল করেছে তাদের বয়স বাড়িয়ে দিয়ে তারা পরীক্ষায় বসতে হবে, হয়তো বা তারা এই অযোগ্যদের জন্য তারা সফল হতে পারেনি। আমার কথা না, মাননীয় অমৃতা সিনহা এটা বলেছে। তাহলে যে তারা কেস করবে কেন? নিশ্চয়ই কোনো গ্রাউন্ড আছে, সেই জন্য তারা কেস করেছে যে আমাদের এইভাবে বঞ্চনার আমরা শিকার হয়েছি, সেই জন্যে তারা কেস করেছে। এবং এখানে যে সিবিআই কিছু এস্টাবলিশ করতে পারেনি, প্রমাণ করতে পারেনি, কিন্তু সিবিআই প্রমাণ করতে পারেনি, ঠিক আছে, কিন্তু আপনি কেন একজন অ্যাডভোকেট, একজন বিচারপতি হয়ে আপনি কেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা এখানে বললেন? তার মানে করাপশন অলরেডি বিন এস্টাবলিশড, কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনি সবাইকে ছেড়ে দিলেন। এটাই তো আমার কোর্টের বিরুদ্ধে আমার কোনো ইয়ে নেই, কোনো মানে কোর্টকে অপমান করার কোনো মানসিকতা আমার নেই, কিন্তু এটা অবশ্যই ঠিক যে 32,000 মামলা, যত 32,000 আছে তারা সঠিকভাবে যে চাকরি পেয়েছে সন্দেহ আছে আমার। যেখানে ওএমআর শিট নেই, পুরো ওএমআর শিট নেই, প্যানেল প্রকাশিত হয়, কে কোনটায় কত পেয়েছে, 5-এর মধ্যে কত পেয়েছে, মানে 150 = 5 5-এর মধ্যে কত পেয়েছে, আর এদিকে 10-এর মধ্যে কত পেয়েছে, সেইটা যোগ করে তো করতে হবে, এদিকে একাডেমিক, এগুলোতে কিছু নেই। তাহলে কিভাবে এটা হতে পারে? যে সুতরাং এই রায়ের মধ্যেই অনেক রকমের কিছু ডিসপ্যারিটি আছে, সেগুলো বোঝা যাচ্ছে। আবার বলছি, কোর্টকে আমি অসম্মান করছি না। সুতরাং সুপ্রিম কোর্টে কিছু না হলে কিছু জনের চাকরি অন্তত যাবে। আর যদি সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি এটা মানে যোগ্য অযোগ্য যদি আলাদা করে না দেয়, তাহলে আবার সকলের চাকরি চলে যাবে। কিন্তু আবার বলছি, যোগ্য যারা তারা পাক, এসএলএসটিতে আলাদা করতে পারেনি, এখানেও আলাদা করতে পারবে না। একজনও যখন অযোগ্য থাকবে তখন পুরো মেরিট লিস্টটার হচ্ছে কি অযোগ্যতায় ভরে যাবে, এটা খুব স্বাভাবিক জিনিস। সেই জন্যে দেখা যাক এই রায়টা, এই মামলাটা কিছুদিনের মধ্যে উঠবে, ওঠার পরে আমরা দেখতে পাবো তখন কি হিয়ারিং হচ্ছে বা কি হচ্ছে। কিন্তু এই এসএলএসটির যে প্রসঙ্গ আপনি বললেন, এসএলএসটি অর্থাৎ এসএসসির সাথে প্রাইমারির অনেক পার্থক্য আছে, ফান্ডামেন্টাল অনেক পার্থক্য আছে। গুলি দেওয়ার চেষ্টা করবেন, ওখানে ওএমআর ছিল, এখানে ওএমআর নেই একেবারেই। যে তারা তবু ওএমআর দেখাতে পেরেছে, এটা তো ওএমআর কে কত পেয়েছে সেটাই তো দেখাতে পারিনি। ওএমআর শিট অলরেডি কোড আনকোড বিক্রি হয়ে গেছে উড়িষ্যায়। তাহলে এখানে কি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এস্টাবলিশ করবে যেই কজনকে চাকরি দিয়েছি তারা সবাই যোগ্য? নিশ্চয়ই এস্টাবলিশ করতেই পারবে না। যে সুতরাং ওএমআর শিট নেই, তাহলে কি করে বোঝা যাবে যে ওএমআর শিট এর একটা শিক্ষা পর্ষদ তার বা কমিশন তার কাছে ওএমআর শিট থাকবে না? এটা হয় কোনো দিনই। যতই তুমি বলো যে আমি 2 বছর পরে ওএমআর শিটের আর কোনো মূল্য থাকবে না, কিন্তু ওএমআর শিটের কার্বন কপি, মিরর কপি ইত্যাদি কপি তো থাকবে। তাহলে এখানে কি দেখুন, এই রিসেন্টলি পুলিশের পরীক্ষায় তাদের কার্বন কপি দিয়েছে, কিন্তু কার্বন কপিটা ফের নিয়ে নিয়েছে। এর দ্বারা কি বোঝাতে চায়? সুতরাং প্রাথমিক শিক্ষা পর্ষদ সাধু সাজলে হবে না, এর ভিতরে অনেক কিছু ডিসপ্যারিটি আছে, সেটা সুপ্রিম কোর্টে গেলে পরিষ্কার বুঝতে পারবে। এবং এখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এসইউসি, বিজেপি বলে কিচ্ছু নেই। যারা দুর্নীতিগ্রস্ত তারা প্যানেলে থাকতে পারে না, এটা একেবারে নিশ্চিত। তারপরে কি তৃণমূলের যারা করবে তারা গায়ের জোরে ওখানে মাইনে ওখানে গিয়ে চাকরি করবে, আর যারা অন্য পার্টি করে তারা হচ্ছে গায়ের জোর, তারা ওখানে যেতে পারবে না, মেরিটের বসে তারা ওখানে যেতে পারবে না। মেরিট অনুযায়ী তো প্যানেল তৈরি হয়েছে, কি সন্দেহ আছে? সেই জন্যে তো চাকরিটা হচ্ছে, সেই জন্যই তো যারা বঞ্চিত তারা তো কেস করেছে ওই জন্যে যে আমাদের ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, অন্য অযোগ্যদের সেখানে প্রবেশ করানো হয়েছে। কিন্তু সিপিএম এর কয়েকজন উকিল আছে, একেবারে যে লোকজনের চাকরি হয়নি তাদের লোকজনের চাকরি হয়নি বলে গোটা 32,000-এর চাকরি খাচ্ছিল, আর খাচ্ছিল কে? কার্ল মার্কসের শিষ্য অভিজিৎ গাঙ্গুলি। দেখুন, যে বলেছেন কার্ল মার্কসের শিষ্য অভিজিৎ গাঙ্গুলি, কল্যাণ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জির পাগলে কিনা বয়া ছাগলে কিনা খায়। এই আমি নিজেই তো হিয়ারিংগুলো দেখেছি, আম কি যে বলেন আমি তো কিছু বুঝতে পারি না। অন্তত পক্ষে এসএলএসটি সম্বন্ধে, প্রাইমারি সম্বন্ধে কিছুর অভিজ্ঞতা আমার আছে বহু বছর ধরে। তাহলে সেখানে যেটা বলতে চায় এবং বেশি কথা বলতে চায় না, কারণ জানে আমি নিজে এস্টাবলিশ করতে পারবো না যে দুর্নীতি হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই জানে যে তিনি এটাকে এস্টাবলিশ কোনো সময় যেন করতে পারবে না। তাহলে এখানে কার্ল মার্কসের যদি শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়, তাহলে আপনি কার শিষ্য?
আপনি কার শিষ্য? ওনাকে প্রশ্ন করি, আপনি তাহলে কার শিষ্য? তাহলে মমতা ব্যানার্জির শিষ্য। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক গর্বিত, আমরা গর্বিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে তিনি কার্ল মার্কসের শিষ্য। কার্ল মার্কস সারা পৃথিবীর বহু জায়গায় আছে, এখনও আছে, এই কমিউনিস্ট এখনও আছে। আপনার তৃণমূল কংগ্রেস কোথায় আছে? শুধু এই পশ্চিমবঙ্গের একটা জায়গা ঘটলায় চুপ করে আছে। আর এই যে রিসেন্টলি যে কি সংহতি দিন হলো, সেখানে তো মাথায় গুনে নেওয়া যাবে, সাংবাদিকরা মনে হয় বেশি, আপনারা মনে হয় বেশি ছিলেন, কিন্তু তৃণমূলের লোকজন মনে হয় কম ছিল সেখানে। এই যে মসজিদের যে ভিত্তি স্থাপন সেটাতে, আর এখানে গীতা পাঠে কয়েক হাজার গুণ বেশি লোকজন ছিল। যে সুতরাং ভুলভাল বকবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এইসব জমায়েত দেখে বুঝতে পারছে লোক তৃণমূলকে আর চাচ্ছে না, এটা পরিষ্কার বুঝে যাচ্ছে। সুতরাং উনি তো কোর্টে, আমি তো দেখেছি, যারা বোঝে তারা কোনো পয়েন্টে কথা বলতে পারেন না, উনি বলতেই পারেন না কোনো পয়েন্টে কথা। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এমপি যে হয়েছে, সেই এমপি টিকিট হয়েছে চাকরি খাওয়ার বিনিময়ে বিজেপি দিয়েছে তাকে। তার যোগ্যতা আছে বলেই নিশ্চয়ই দিয়েছে, যোগ্যতা আছে বলে নিশ্চয়ই দিয়েছে। যাকে তাকে ধরে উনি তাকে টিকিট দিয়ে দিল। তিনি বিচারপতি ছিলেন, সম্মানীয় ব্যক্তি, তিনি কার চাকরি খেয়েছেন কি খেয়েছেন সে পরবর্তী। উনি তো চাকরি খেয়েছিলেন 26,000-এর, তাহলে ডিভিশন বেঞ্চ যাই দিল আর এদিকে সুপ্রিম কোর্ট তাই দিয়ে দিল, তাহলে তার বিচারের মধ্যে যথেষ্ট সারমর্ম ছিল, সারবত্তা ছিল, সেই জন্য সুপ্রিম কোর্ট 26 তার রায়টাকে রেখে দিল। শুধু এটা তো শুধু খেল শুরু। এই যে এখানে সিঙ্গেল বেঞ্চে যেটা, এখানে যেটা ডিভিশন বেঞ্চ যেটা হচ্ছে, এটা খেল সবে শুরু। কারণ সুপ্রিম কোর্টে অযোগ্যদের ওখান থেকে বার করবে এটা একেবারে নিশ্চিত। কারণ সুপ্রিম কোর্ট সেটাই নজর দেবে, দেখবে যে রাজ্যে এসএলএসটি নিয়ে এইরকম হয়, সে রাজ্যে প্রাইমারিটা সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে না, এটা একেবারে নিশ্চিত। একটা চাকরিতে এত হয়েছে দুর্নীতিগ্রস্ত, আর প্রাইমারিতে হবে না, কোনো মানুষই বিশ্বাস, পাগল ছাগল কেউ বিশ্বাস করবে না এটাতে। স্যার একেবারে শেষ প্রশ্ন, যে 7,000-এরও বেশি তালিকা, অযোগ্যদের তালিকা একেবারে অমৃতা সিনহা চেয়ে পাঠিয়েছিলেন, সেই বিষয়ে একেবারে সুপ্রিম কোর্টে গেল এসএসসি, কি বলবেন? যেতেই পারে। দেখুন, যে যার মাথার ভিতরে কিছু না থাকলে সে তো এদিক ওদিক পাগলের মতো ছোটাছুটি করবে, যা পরে হয় হোককে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, হাইকোর্ট তুমি দেখো। সুপ্রিম কোর্ট বুঝেছে এটা আর শুনবো না, এরা সব ঠিক কথা বলছে না। তাহলে হাইকোর্টে দিয়েছে, মাননীয় অমৃতা সিনহা খারাপ কথা তো বলেননি। তিনি বলেছেন যে এই 7,000 এতজনার যে দুর্নীতিগ্রস্ত তারটা লিস্ট তুমি দাও, কিছুটা দিয়েছে। আবার তিনি বলেছেন যে 19/12/2019 আর 12/12/2019 এই সময়টা যে নবম একাদশ এখানে এক্সপায়ারি অফ প্যানেল হয়ে গেছে, তাহলে তারপর থেকে কারা চাকরি পেয়েছে তাদের নাম ঠিকানা ডিটেলস দাও। খারাপ তো কিছু বলে। আরেকটা বলেছেন যে এই যে 2016 সালে যারা পরীক্ষায় বসেছিল, যাদের বয়স চলে গেছে, তাদের লিস্টটা দিয়ে দিতে হবে। আর এদিকে 2025 সালে যে যতজন পরীক্ষায় বসেছে সবার ওএমআর শিট প্রকাশ করতে হবে। এতে অসুবিধাটা কোথায়? অ্যাকচুয়ালি নিয়োগটা নেবে না, এই করে 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 যদি সামনে 25টা 2026টা যদি আমি পার হয়ে যেতে পারি, ঠিক। এটা ছাড়া অন্য কোনো গল্প আর নেই। যে সুতরাং যতই সুপ্রিম কোর্টে যাক, সুপ্রিম কোর্ট দেখবেন আজকেরই না স্টে না নিলেই, এখন তো হয়ে আর টাইম নেই, তাহলে এখানে অমৃতা সিনহা তো কড়া ডোজ দেবেন, এটা নিশ্চিত।